শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করা অবশ্যই অনেক জরুরি। খালি পড়ালেখা করলে তো হবে না, সাথে তো আমাদের খেলাধুলাও করতে হবে। বহির্বিশ্ব থেকে যদি ইকুইপমেন্টের ব্যবস্থাটা একটু করা যায় তাহলে আমরা একটু বেটার চিকিৎসা পাবো। যে যেখানে আছে সব অতীত ভুলে সবাই একসাথে আসুক, কথা বলুন, যার জন্য আমাদের দেশটা ভালো চলে। সব কিছুর দাম টাম কমলে আমরা ভালোভাবে চলতে পারি। সবার জন্য আসলে উন্নয়ন, এখানে দারিদ্র অবশ্যই আমরা জাদুঘরে পাঠাতে চাই। রয়েছে অসংখ্য হাসপাতাল, সাংস্কৃতিক কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান। ১৬১০ সালে এই অঞ্চলের নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। কালের পরিক্রমায় নামটাও বদলেছে, নাম হয়েছে ঢাকা। বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা পুরনো ঢাকা এখন নাম নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কেমন দেশটার আজকের পর্বে আমরা চলে এসেছি এই সিটি কর্পোরেশনটিতে, জানবো আগামীর বাংলাদেশ নিয়ে কি ভাবছে এই অঞ্চলের মানুষ। শিক্ষাক্রমটাকে যেমন ওই যে কিছু মানের শুধু মূল্যায়নের তুলনায় কোনো এক্সাম বাদে করা হয়েছে, ওটাই আসলে প্রবলেম করছে ওদের। যেমন এখন 8-এ যারা উঠবে তাদেরকে যেমন অনেক অঙ্ক, ম্যাথ এগুলো থেকে যেমন ওরা পড়তে পারেনি, সেগুলো এখন 8-এ উঠে ওদেরকে নতুনভাবে শুরু করতে হচ্ছে, যেটা হয়তো বা বুঝতে প্রবলেম হচ্ছে ওদের জন্য। কয়েকটা কম্পিউটার এখনও নষ্ট, ঠিক করার তাও ম্যাম আমাদের চেষ্টা করতে সব ঠিক করার। এখন আমি চাই ওরকম আর ঠিক করা উচিত, ল্যাবটা করা উচিত। তারপরে আমাদের এইসব জিনিসগুলো আর কি বেশি করা উচিত। যেমন আমাদের বাইরের দেশে কিন্তু তথ্য আইসিটির উপর বেশি জোর দেওয়া হয়, কিন্তু আমাদের উচিত এইখানে এটা করা উচিত। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। খালি পড়ালেখা করলে তো হবে না, সাথে তো আমাদের খেলাধুলাও করতে হবে। ওই হিসেবে আমাদের এখানে মাঠ আছে, এখানে আমরা ফুটবল খেলি, মাঝে মাঝে আমাদের স্পোর্টস হয়, এখানে আমরা টুর্নামেন্টও খেলি, অনেক কিছুই হয়। বাইরের অনেক স্কুল কলেজ এগুলো দরকার। আমাদের বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক দিকগুলো এবং খেলাধুলা স্টুডেন্টদের কীভাবে ফিজিক্যাল এবং তাদের কালচারের প্রতি কীভাবে ভালোবাসা সৃষ্টি করা যায়, এই জিনিসটা বিদ্যমান থাকে না। আমি মনে করি বিভিন্ন অনুষ্ঠান বা প্রতিযোগিতামূলক কার্যক্রমের দ্বারা যদি এগুলো বৃদ্ধি করা যায় তাহলে শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে। দেখা যায় যে গ্রাম অঞ্চলের অনেক বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আনন্দের সাথে শিক্ষা দেওয়া হয় না। এটা একটা বড় খারাপ জিনিস। আনন্দের সাথে শিক্ষা দিলে আমরা সুন্দর মতন শিক্ষাটা গ্রহণ করতে পারবো, আমাদের মাথা সুন্দর মতন সেফ হবে। আমার মতে এখন যা আছে এটা ভালো, বাট এটা থেকে আর একটু ডেভেলপমেন্ট হলে আর একটু বেশি ভালো হইতো। লাইক আমাদের এখানে একটু কালচারাল প্রোগ্রামটার আর একটু গুরুত্বপূর্ণ দিকগুলো যেমন যদি টিচাররা কলেজে ফুটাই তুলতো তাহলে বেশি ভালো হইতো। মানে হলো যেমন অনুষ্ঠান হয় বাট সবাই তো আর পার্টিসিপেট করতেছে না, তো সব স্টুডেন্টরা যেন পার্টিসিপেট করে, এটাতে সবাইকে উৎসাহ দেওয়া দরকার। আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের তথ্য প্রযুক্তির উপর বিশেষ সচেতন হতে হবে এবং নজর দিতে হবে, এবং আমাদের প্রত্যেক শিক্ষা ব্যবস্থাতে তথ্য প্রযুক্তি যেন সবাই শিখতে পারে, হাতে মাধ্যমে শিখতে পারে, যেন প্র্যাকটিক্যাল শিখতে পারে, সেটা ব্যবস্থা করা উচিত। বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প যদি আমরা বলি তাহলে শিক্ষা খাতকে উপেক্ষা করার কোনো উপায় নেই। তো একটা প্রশ্ন আপনার কাছে, আগামীতে আপনি কেমন শিক্ষা ব্যবস্থা দেখতে চান? শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য নানা যে ব্যবস্থাপনা, তার মধ্যে বড় একটি হলো শিক্ষক। সেই শিক্ষক উপযুক্ত শিক্ষক প্রতিষ্ঠা করতে হলে শিক্ষকদের খাতে সেখানেও খুব অ্যাটেনশন দিতে হবে। এবং প্রথমতেই যে কথাটি এই সরকারের একটি অঙ্গীকারের মধ্যে রয়েছে যে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করা, তাদের উচ্চতর মর্যাদা দেওয়া, যেটি আমাদের সেই 2008-এর যে ইলেকশন সেখানে দিন বদলের সনাতের ভিতরে ছিল, উচ্চতর মর্যাদা এবং একটা সেপারেট অ্যান্ড হায়ার পে স্কেল দেওয়া, সেটি অনিবার্যভাবে দরকার। কারণ একজন শিক্ষক বলা হয় যে টিচার ইজ দ্য বেস্ট কারিকুলাম। আপনি যে কারিকুলামই করেন না কেন সেটি বাস্তবায়ন করবে শিক্ষক, এবং এই শিক্ষাকে একটি পেশায় পরিণত করা এবং শিক্ষার এডুকেশন বলা যে টিচার্স এডুকেশন, যেটা আমরা টিচার্স ট্রেনিং বলি, আসলে টিচার্স ট্রেনিং না, এটাকে টিচার্স এডুকেশন, এবং সেটাকে সত্যিকার অর্থেই টিচার এডুকেশনটাকে আমাদের সমৃদ্ধ করতে হবে।
প্রফেশনাল টিচার তৈরি করতে হবে এবং মেধাবীদের এই পেশায় যাতে আকৃষ্ট হয়, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি, সেই জায়গাটা আমাদের এগিয়ে নিতে। ছিনতাই, চাঁদাবাজি, তারপরে শান্তি শৃঙ্খলা ফিরে আসলে তো আমাদের কাছে ভালো লাগে সবচেয়ে। ছিনতাইকারী এগুলো তো আগে আমরা যেরকম অহরহ দেখতাম, এখন এটা অনেকটাই কমে আসছে। আর এটা আইন শৃঙ্খলাটা যদি আটটু তৎপরতা দেয়, তাহলে জিনিসটা আমাদের জন্য আরও ভালো হয়। আগে তো চুরি ছিনতাই ছিল, এখন এই সরকারের আমলে কোনো চুরি ছিনতাই চাঁদাবাজি কোনোটাই নেই আমাদের নেই। এবং রাত 12টা 1টা 2টার সময় চললো, কোনো অসুবিধা নাই বা কেউ কোনো রাস্তার ঠেকও নাই, কোনো কিচ্ছু নাই। আমরা এখন খুব স্বাধীনভাবে চলতে পারতেছি। আমাদের ভিতরে জাতিগতভাবে সংঘাত না থাকুক, এইটা চাই আমাদের। মেয়েদের ঠিক আছে স্বাধীনতাটা দেওয়া উচিত, অনেক বেশি দেওয়া উচিত, কিন্তু একটা সীমাবদ্ধভাবে। এই দেশে যদি প্রশাসন ঠিক থাকে, এই দেশে কোনো মনে করে ছিনতাই বা কিচ্ছু হয় না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। সেক্ষেত্রে আমরা দেখতে পাই এই জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নিলে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখা যাবে বলে আপনি মনে করেন? এই যে বর্তমান যে অপরাধগুলো চলছে বা আমরা যে ব্যত্যয়গুলো দেখছি, সেখান থেকে যদি নিয়ন্ত্রণ করে আমরা আরও আধুনিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দেখতে চাই বা আরও আধুনিক বা নিরাপত্তার দিক থেকে আরও ভালো দেখতে চাই, তাহলে যেটি প্রয়োজন যে অপরাধগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমার কিন্তু এখন প্রযুক্তি ব্যবহারের একটা সবচেয়ে উৎকৃষ্ট সময় বা প্রযুক্তি ব্যবহার করে কিন্তু অপরাধগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেক্ষেত্রে ওই এলাকার আইনশৃঙ্খলার ব্যবস্থায় বা প্রক্রিয়ার সাথে যারা জড়িত, তারা কিন্তু এই টেকনোলজি বা সিসি ক্যামেরা থেকে শুরু করে টেকনোলজি ব্যবহারে মনোযোগী হতে পারেন। এক, দ্বিতীয়ত হলো ওই এলাকাগুলোতে যেহেতু এখানে পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন, অন্যান্য এলাকা থেকে এসে নতুন সেখানে বসবাস করছেন, সেখানে ব্যবসায়ী রয়েছে, তার মানে কয়েক ধরনের মানুষের মিশ্রণ কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। সুতরাং ওই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আধুনিক করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে সকলের জন্য নিরাপদ করার ক্ষেত্রে একটা সমন্বিত কার্যক্রম দরকার। এখানে সবুজায়নের যথেষ্ট অভাব রয়েছে, বিশেষ করে গাছপালার যথেষ্ট অভাব রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেটি এখানকার সিটি কর্পোরেশন সেটি মনোযোগী হবে। এক, দ্বিতীয়ত হলো এখানে যে পার্কগুলো রয়েছে, সেই পার্কগুলোকে নিরাপদ করা, সবার জন্য উন্মুক্ত করা। তাহলে আমি মনে করি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যারা বসবাস করছেন, তারা শান্তিপূর্ণভাবে নিরাপদে বসবাস করতে পারবেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য যে অভিযোগ অথবা যে আলোচনা পর্যালোচনা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নিয়ে, সেগুলো থাকবে না। পরিবারের একটি মানুষ অসুস্থ হলে কি ভোগান্তিতেই না পড়তে হয়। ডাক্তারের কাছে দৌড়ঝাঁপ, বারান্দায় বসে থাকা সহ রয়েছে নানা রকম ভোগান্তি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যার উপর নির্ভরশীল সারা দেশের মানুষ সহ ঢাকা দক্ষিণবাসীও। আজকে আমরা জানব কেমন আছে এই অঞ্চলের মানুষ, কেমন চলছে এই মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ সারা দক্ষিণের বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য সেবা। সরকারি হাসপাতালে শৃঙ্খলা মানে একবারে কোনো ঠিক নেই, নিয়মকরণ কোনো ঠিক নেই। ওরা খালি কেমনে দান্দা করে ভাই চিন্তা থাকে খালি, মানে কেমনে ভবিষ্যতে আমরা আরও যেমন সরকারি হাসপাতালগুলো আরও আপডেট হয়, আরও ভালো হয়, মানে যাতে মানুষের ভুক্তভোগী না হয়। ঢাকা মেডিকেলের আমি ওয়ার্ডগুলোতে দেখেছি যেখানে ওয়ার্ডের যে স্যানিটেশন ব্যবস্থা এবং ওয়ার্ডের বাথরুম ব্যবস্থা, ওয়াশরুম ব্যবস্থাগুলো, সেগুলো সাধারণ ওয়ার্ডের ওয়াশরুম ব্যবস্থাগুলো খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। এটা কর্তৃপক্ষের নজরে পড়ে কিনা সেটা যায় না, তবে ওদিকে একটু দৃষ্টি দেওয়া উচিত কর্তৃপক্ষের। বহির্বিশ্ব থেকে যদি ইকুইপমেন্টের ব্যবস্থাটা একটু করা যায় তাহলে আমরা একটু বেটার চিকিৎসা পাবো। তো আমার মনে হয় জাস্ট এই দিকটা একটু যদি খেয়াল করে সরকার, তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের বাইরে যাওয়া লাগতেছে না। রুগীদেরকে হয়রানি না করে বিভিন্ন ব্যবসা দিকে ঝুঁকি না নিয়ে
বিভিন্ন টেস্ট দেয় ওদেরকে, দেখা যায় 2টা টেস্টের দরকার, ওরা কি করে 1 গাদা টেস্ট দিয়ে কমার্শিয়াল চিন্তায় তো নিয়ে যায়। এটা আমার মনে হয় একদম কেন্দ্রীয় লেভেল থেকে বিভিন্ন বিশেষ যে ডাক্তারগুলো পর্যায়ক্রমে বিভিন্ন হাসপাতাল বা উপজেলা লেভেলে চলে যাচ্ছে, ওদেরকে মনিটাইজেশন করা, তাহলে আমার মনে হয় এর থেকে ভালো উত্তোলন সম্ভব। এক একটা টেস্টের জন্য 1 ঘন্টা প্রথমে দাঁড়িয়ে থাকতে হয় রিসিভের জন্য, মানে রিসিভ কাটার জন্য, তারপরে টাকা দেওয়ার জন্য ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে এখানে টেস্ট টিউবের জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তো আর সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমাদের পুরা দিনটা চলে যায় টেস্টের পিছনে, আর অন্য কোনো যে আমি রোগীকে সেবা দেব বা রোগীর পেছনে যে আমি থাকবো, সময় দেবো, সেটা আমাদের পাওয়া যায় না। একটা ঘনবসতিপূর্ণ এরিয়ায় আরও কিছু কিছু কাজ করতে হবে। সেক্ষেত্রে যেমন কমিউনিটি ক্লিনিক আছে গ্রামে, কিন্তু শহরে দেখবেন যে আউটডোর ডিসপেন্সারি জনসংখ্যা অনুসারে যতগুলো থাকা দরকার ততগুলো নাই, এটা বাড়াতে হবে। ইভেন একটা মানুষ কমিউনিটি ক্লিনিকে গিয়ে অনেক ধরনের সুবিধা পায়, সেই সুবিধাটা এখানকার নগরের অনেকে পায় না। এটা এনজিওরা কেউ কেউ করে। আমি মনে করি সরকারের পক্ষ থেকেও শহরগুলোতে যাতে করে এই কমিউনিটি ক্লিনিকের মতো রোগী সেবা দেওয়া যায় তার একটা ব্যবস্থা করতে পারে। এবার ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বাংলাদেশে, এবং এই মৃত্যুও কিন্তু অনেক বেশি। এটার পিছনে কারণ কিন্তু জলবায়ু পরিবর্তন। আমি মনে করি ভবিষ্যতে সিটি কর্পোরেশন সহ আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে যারা কর্মরত আছেন, ওয়ার্ড কমিশনার, তারা জনগণকে নিয়ে একটা আন্দোলন তৈরি করবেন, যেটা পশ্চিমবঙ্গে করেছে, যে যখনই কোনো বৃষ্টি হবে পানি জমে থাকবে, যাতে করে কোনো মশা ওখানে জন্মাতে না পারে, তার জন্য যেমন ব্যবস্থা করবে। ঘরে ঘরে যেখানে পানি জমা থাকে, ফ্রিজের নিচে হোক, বালতিতে হোক, ইভেন কমোডে বাড়ি থেকে চলে গেছে 3 দিনের বেশি আছে সেখানেও হয়। এই সবগুলো দিকে যাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় সেটাও দেখব। অনেক যানজট, প্রচুর যানজট দেখা যায়। কারণ বাজার থেকে বাংলা মোটর যাইতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে, ঠিক আছে? এটা থেকে আমরা সাধারণ জনগণ মুক্তি চাই। ঢাকা শহরে মানে যেগুলো সিটিং বাস আছে, যেগুলো হচ্ছে অপরিকল্পিত সিটিং বাস, এই বাসগুলোকে সরিয়ে নতুন কোনো বাস বা নতুন কোনো পদ্ধতি ব্যবস্থা করবে, এবং যত ফিটনেসবিহীন বাস আছে সবগুলোকে উঠাই দিতে হবে। ফুটপাথটা যেন দখল না হইতে পারে, ফুটপাথে হাঁটার জায়গা যেন ক্লিয়ার থাকে, ভবিষ্যতে আমরা ওইটাই চাই। আমাদেরকে পুনর্বাসন করে দিলে আমরা তো আর ফুটপাতে আসবো না, আমরা ওখানে আমরা সরকারে আমরা দোকান ভাড়া দেব বা সরকারে আরও রাজস্ব আয় আসলো। আমাদের আশেপাশে যে বস্তু খালগুলো আছে সেগুলা দখলমুক্ত করতে হবে। দেশের মধ্যে আজকে হরতাল, কালকে অবরোধ, এইভাবে তো দেশ চলা যায় না। কিছু শৃঙ্খলভাবে যাতে সবাই চলাফেরা করতে হবে, কর্মস্থান যাতে আমাদের সুন্দরভাবে আমরা চলাফেরা করতে, ওরকম একটা সুন্দর দেশ চাই। আমরা যদি 2টা পয়সা কামাই করে কাজে পারি, এটাই শান্তি। যেন আমাদের উপরে পুলিশে যেন জোর না করে। একটা শান্তি অবাধ সৃষ্ট দেশ চাই, সেটা হবে নির্বিঘ্ন, সবার স্বাধীনতা থাকবে। যারা গরিব দুঃখী ব্যবসা বাণিজ্য করে তাদের মনে করেন একটু খেয়াল করলে সরকার ভবিষ্যতে এটা ভালো হবে। সব কিছুর দাম টাম কমলে আমরা ভালোভাবে চলতে পারি, দেশে ফসল করতে পারি, জমি জমা চাষবাস করতে পারি, গম ধান টান বুনতে পারি। সারের দাম বেশি, তেলের দাম বেশি। জিনিসপত্রের দাম যদি একটু কমতো তাহলে আমরা আপনার কিছু টাকা গোছাইতে পারতাম, কিছু টাকা বাড়িতে পাঠাইতে পারতাম, তারপর বউ বাচ্চারা নিয়ে ঠিকমতো চলতে পারতাম। এখানে আর্মি নামানো উচিত, শুধু বাজার মনিটরিং। আপনি কত কিনা কত বিক্রি আছেন ওই রিসিট চাই। মনে কি বাজার একদম সাংঘাতিক খারাপ, আগে যে অবস্থা আছে না ছিল, ঠিক আছে, অনেক অবস্থা কিনা নাই। আমি চাই সুন্দর ভালোভাবে চালাও, যে সরকার আসুক ভালোভাবে চালাইলেই আমাদের ভালো। এখন আমাদের দরকার সুশৃঙ্খল দেশ। আমাদের দেশটাকে আগে নিতে হলে সবাইকে সচেতন থাকতে হবে। অর্থনীতির চাকা ঘুরলে এগিয়ে যায় দেশ। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আগামীর বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা কেমন হওয়া উচিত? আমরা যেহেতু একটা উন্নত দেশের কাতারে যেতে চাই 2041 সালের মধ্যে, এবং এটি কিন্তু ভারতের চাইতেও আগে। ভারত যেখানে 2047 সালে তারা উন্নত দেশের কাতারে যাওয়ার জন্য একটা পরিকল্পনা করছে, আমরা কিন্তু তারও আগে যাওয়ার একটা পরিকল্পনা করছি, এবং 2031 সালের মধ্যে আমরা একটা উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে চাই। তো এটি করার জন্য আমাদের প্রবৃদ্ধি লাগবে, কিন্তু একই সঙ্গে প্রবৃদ্ধি অর্জনের জন্য এক বড় বিনিয়োগ দরকার।
এবং একই সঙ্গে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন দরকার। মানে শুধুমাত্র অল্প কিছু মানুষের হাতে গিয়ে সম্পদ জমা করলে হবে না, যেটা এখন হচ্ছে। তো সেই বাংলাদেশ আসলে আমি চাই না। আমি চাই যে দেশের সব মানুষের সম্পদ বাড়ুক, সবাই যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারে, সবাই যেন প্রত্যাশা পূরণ করতে পারে, সেরকম একটা বাংলাদেশ অবশ্যই আমাদের প্রয়োজন। এবং এটা করার জন্য যেটা করতে হবে, গভর্নেন্সের যে প্রবলেমগুলো আছে, মানে সুশাসনের সমস্যা কিন্তু একটা বড় সমস্যা, এবং এই সুশাসনের অভাবের কারণে কিন্তু দুর্নীতি বাড়ে এবং একই সঙ্গে যে উন্নয়নের সুফল সেটা কিন্তু পৌঁছে না সাধারণ মানুষের কাছে। তো সেটা অবশ্যই আমরা চাই যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেন আমাদের সামনের দিনগুলোতে আমরা দেখতে পারি। সমাজের সর্বস্তরে যাতে নারীর ক্ষমতায়ন হয় এবং বিশেষ করে তাদের যে অর্থনৈতিক ক্ষমতায়নটা খুব গুরুত্বপূর্ণ। এখন মাত্র শ্রমশক্তির 3 ভাগের 1 ভাগ নারী, তো এটা কিন্তু কাম্য নয়। যার ফলে নারীর যে ক্ষমতায়ন, বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়ন, সেটা হচ্ছে না। আমি মনে করি যে আগামীর দিনগুলোতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়ন, বিনিয়োগ সেগুলো তো হতেই হবে, তো একই সঙ্গে নারী যাতে অন্তত কর্মশক্তির অর্ধেক হয় সেটার কথা আমাদের চিন্তা করতে হবে এবং সবার জন্য একটা ডিসেন্ট এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হবে। এগিয়ে চলছে দেশ, ঘুরছে অর্থনীতির চাকাও। এর প্রভাব পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও। নগরীর মানুষরা বলছেন এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, শিল্প, শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য খাতে আসুক অভাবনীয় পরিবর্তন। কেমন দেশ চায় আজকের পর্বে ছিল এতটুকুই। সঙ্গে থাকুন সময়।